সেলের কোনো একটা প্লেন যদি স্পেসিফাই করে দেয়া হয়, ফর এক্সাম্পল এখানে একটা প্লেন একটু হাইলাইট করা হয়েছে বাম পাশের ছবিটাতে। আমি যদি এখানে এক্সিস সিস্টেম আঁকি, ফর এক্সাম্পল ধরো এখানে হচ্ছে গিয়ে এটা এক্স এক্সিস, এদিক থেকে আসতেছে জেড এক্সিস এবং এদিক থেকে গেল হচ্ছে গিয়ে ওয়াই এক্সিস। সো এটা এক্স, এটা ওয়াই আর এটা হচ্ছে আমাদের জেড এক্সিস। তাহলে এই যে সারফেসটা দেখা যাচ্ছে, এই সারফেসটা আমরা চাইলেই ডিটারমাইন করতে পারি। যেমন এই ভিতরে হচ্ছে গিয়ে অরিজিনটা আছে এখানে। সো এক্স অক্ষকে এটা এ দূরত্বে কাট করেছে। ওয়াই অক্ষের সাথে প্যারালাল, সো ওয়াই অক্ষকে এটা ইনফিনিটিতে কাট করেছে এবং এটা জেড অক্ষের সাথেও প্যারালাল, তাই জেড অক্ষকেও এটা ইনফিনিটিতে কাট করেছে। আল্টিমেটলি আমরা সলভ করে পাবো 1, 0, 0। অর্থাৎ এইখানে ব্লু কালারের একটা প্লেন দেখানো আছে যেটা হচ্ছে 1, 0, 0 প্লেন। এই প্লেনটা আমরা চাইলে এটার জন্য প্লেনার ডেনসিটি বের করতে পারি। প্লেনার ডেনসিটিও হচ্ছে একটা রেশিও এবং এই রেশিওতে নিচে থাকছে আমরা যেই আম প্লেনটা নিয়ে কাজ করছি সেই প্লেনটার এরিয়া। যেমন এখানে এই রেক্টেঙ্গুলার সারফেসটার এরিয়া ক্যালকুলেট করতে গেলে এই লেন্থটা হচ্ছে গিয়ে বি আর লম্ব বরাবর উপরের দিকে লেন্থটা আছে হচ্ছে গিয়ে সি। সো আমার এরিয়াটা চলে আসতেছে বি ইন্টু সি। আর উপরে চলে যাচ্ছে নাম্বার অফ অ্যাটমস সেন্টার্ড অন দ্য প্লেন। আগের দিন আমরা সেন্টার্ড ব্যাপারটা নিয়ে কথা বলেছি যে সেন্টার্ড মানে হচ্ছে গিয়ে অ্যাটমের কেন্দ্রটা হচ্ছে গিয়ে লাইনটার উপরে থাকবে। সেরকম এরিয়ার ক্ষেত্রে অ্যাটমের কেন্দ্রটা যদি এই সারফেসটার উপরে থাকে, তাহলে হচ্ছে গিয়ে আমরা বলতে পারি যে এই অ্যাটমটা এই সারফেসের সেন্টার্ড। যেমন কর্নার অ্যাটমের সেন্টারটা এখানে, এটা সারফেসটার উপরে আছে। এই কর্নার অ্যাটমের সেন্টারটা এখানে। সিমিলারলি নিচে একটা কর্নার অ্যাটমের সেন্টার আছে, এখানে আরেকটা। আর একদম মাঝখানে আমরা একটা ফেস অ্যাটমের সেন্টার পাচ্ছি। তো এক্ষেত্রে আমরা নাম্বারটা ক্যালকুলেট করব কিভাবে? আমরা লিনিয়ার ডেনসিটির ক্ষেত্রে ক্যালকুলেট করেছিলাম ডায়ামিটার সংখ্যা, ফুল বা পূর্ণ ডায়ামিটার সংখ্যা। আর প্লেনের ক্ষেত্রে আমরা ক্যালকুলেট করব টোটাল কয়টা সার্কেল বা বৃত্তের ক্ষেত্রফল আছে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ডিফারেন্ট কালার নেই, এটা দেখা যাচ্ছে না ভালো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা কর্নার অ্যাটমের ক্ষেত্রে যেই বৃত্তাংশটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এই শেপ। অর্থাৎ এখানে হচ্ছে 1/4 অফ আ সার্কেল আছে। একইভাবে এখানে আছে 1/4 অফ আ সার্কেল। এভাবে কর্নার অ্যাটমগুলো প্রত্যেকটাই ইন টার্মস অফ সার্কুলার এরিয়া 1/4 করে কন্ট্রিবিউট করছে। আর মাঝখানে যে সেন্টারে যে অ্যাটমটা দেখা যাচ্ছে ফেইসের সেন্টারে, এইটা একটা ফুল সার্কেল এরিয়া হিসেবে আছে। সো এটার কন্ট্রিবিউশন হবে 1। তাহলে ইন টোটাল আমার যতগুলো অ্যাটমের সেন্টার এই প্লেনের উপর আছে তাদের সবার সম্মিলিত কন্ট্রিবিউশন হয়ে যাচ্ছে 1 প্লাস 1/4 ইন্টু 4 বা হচ্ছে 2 টা। সো এইভাবে আমরা হচ্ছে গিয়ে ক্যালকুলেট করে প্লেনার ডেনসিটিটা বের করতে পারি এবং অ্যাগেইন উপরে যেহেতু শুধু অ্যাটম নাম্বারটা দেখা যাচ্ছে আর নিচে হচ্ছে গিয়ে একটা ক্ষেত্রফল বা এরিয়া, এটার ইউনিটটা হচ্ছে গিয়ে লেন্থ ইনভার্স 2। অর্থাৎ এরিয়াটা যদি ন্যানোমিটারে বের করি এটা ন্যানোমিটার ইনভার্স 2 হতে পারে। এরিয়াটা যদি আমরা মিটারে ক্যালকুলেট করি তাহলে এটা মিটার ইনভার্স 2 হতে পারে। তো আমরা যদি একটু একটা প্রবলেম দেখি যে পরীক্ষায় এটা কিভাবে আসবে। আচ্ছা, তার আগে এখানে আরেকটা সারফেস দেখানো হচ্ছে। এটাও একটা 1, 0, 0 সারফেস, কিন্তু এই সারফেসটা হচ্ছে একটা বডি সেন্টারড কিউবিক ক্রিস্টালের জন্য এবং বডি সেন্টারড এর জন্য আমার দেখা যাচ্ছে যে এই সারফেসটা যেটার ক্ষেত্রফল বি ইন্টু সি বলা যায়, সেখানে ফেস সেন্টারড এ টোটাল আমরা ২ টা অ্যাটমের এরিয়া পাচ্ছি। আর এখানে আমরা পাচ্ছি মাত্র ১ টা। এই কর্নার থেকে 1/4, এই কর্নার থেকে 1/4, এই কর্নার থেকে আরো 1/4 এবং এই কর্নার থেকে আরো 1/4। সো আমাদেরকে একটু ক্যালকুলেশন আসলে খেয়াল করতে হবে যে কোন ধরনের ক্রিস্টাল সিস্টেম এটা আছে।
আম ক্রিস্টাল স্ট্রাকচার আছে, এটা কি বডি সেন্টার্ড নাকি ফেস সেন্টার্ড এবং সেটার উপর ডিপেন্ড করে কিন্তু অ্যাটম সংখ্যাটা চেঞ্জ হতে পারে। আমরা যদি একটা প্রবলেম দেখি যে কিভাবে এক্সামে কোয়েশ্চেন গুলা আসবে। আগের দিন ডিসকাস করেছি যে লিনিয়ার ডেনসিটির প্রবলেম গুলো সবসময়ই ক্রিস্টালোগ্রাফিক ডিরেকশন এর সাথে একসাথে হচ্ছে গিয়ে আসবে। আর প্লেনার ডেনসিটির ম্যাথ গুলা আসবে হচ্ছে গিয়ে তোমার এই ক্রিস্টালোগ্রাফিক প্লেন এর ম্যাথ গুলো, যেখানে হচ্ছে গিয়ে একটা প্লেন কনস্ট্রাক্ট করতে দেয়া হয়। যেমন এখানটায় বলা আছে যে একটা 2, 0, 1 বার প্লেন কনস্ট্রাক্ট করতে হবে এবং কনস্ট্রাক্ট করার পরে সেটাকে একটা বডি সেন্টার্ড কিউবিক ক্রিস্টাল হিসেবে দেখাতে হবে এবং এটা হচ্ছে একটা অর্থরম্বিক ইউনিট সেল হবে এবং তারপরে সেই প্লেনটার প্লেনার ডেনসিটি বের করতে হবে। সো আমাদেরকে ফার্স্টলি একটা প্লেন কনস্ট্রাক্ট করে ছবিতে দেখাতে হবে। তাহলে আমরা ১ম এই একটা ইউনিট সেল এঁকে ফেলবো। এখানে একটা ইউনিট সেল এঁকে দেখানো আছে এবং এটা যে একটা অর্থরম্বিক ইউনিট সেল সেটা বোঝানোর জন্য আমরা নিচে ওর ল্যাটিস প্যারামিটার গুলো লিখে ফেলবো ইন টার্মস অফ সাইড লেংথ এবং ইন টার্মস অফ অ্যাঙ্গেল। তারপরে আমরা হচ্ছে গিয়ে এই বডি সেন্টার্ড বলার কারণে আমরা এখানে অ্যাটমগুলোকে বডি সেন্টার হিসেবে দেখাবো। অর্থাৎ ৮ কর্নারে ৮ টা অ্যাটম এবং হচ্ছে গিয়ে একদম সেন্টারে একটা অ্যাটম। এরপরে আমরা ২, ০, ১ বার এই প্লেনটা এখানে আঁকার চেষ্টা করব। তো এই প্লেনটা আঁকার জন্য ১ম এ আমাদেরকে একটু রিভার্স ক্যালকুলেশন করতে হবে এবং আমরা এই ধরনের ম্যাথ করে আসছি যে ১ম এ কি করতে হবে যে এইখানে যেই মিলার ইনডেক্সটা দেয়া আছে এটাকে আমরা ১ম এ রিভার্স করে ফেলবো। যেহেতু হচ্ছে গিয়ে আম যখন আমাদেরকে প্লেন বের করতে দেওয়া হয় তখন লাস্ট স্টেপে আমরা হচ্ছে একটা ইনভার্স করি। সো এখানে ফার্স্ট স্টেপে এটাকে ইনভার্স করে ফেলবো এবং ইনভার্স করে ফেলার পরে যে ভ্যালুটা পাওয়া যাবে সেটার সাথে আমরা যদি এক্স, ওয়াই এবং জেড বরাবর বাহুর দৈর্ঘ্যকে মাল্টিপ্লাই করি তাহলে হচ্ছে গিয়ে আমরা কোন অক্ষকে কোথায় কাট করে সেই ভ্যালুগুলা জানবো। যেমন এখানে দেখা যাচ্ছে যে এক্স অক্ষকে হাফ a তে কাট করবে, ওয়াই অক্ষকে ইনফিনিটি তে এবং জেড অক্ষকে -c তে। এবং আমরা হচ্ছে গিয়ে অরিজিনটাকে এমনভাবে ধরবো যাতে করে এই ইউনিট সেলের ভেতরেই এই কাট পয়েন্ট গুলা আসে। সো এখানে অরিজিনটাকে যদি আমরা উপরে ধরি তাহলে এক্স অক্ষ এটা, ওয়াই অক্ষ ডানে এবং জেড অক্ষ বামে। সো এক্স অক্ষকে এই ফুল লেংথ হচ্ছে a, অর্ধেকে কাট করেছে অর্থাৎ হাফ a তে কাট করলো এই বিন্দুতে। ইনফিনিটি থাকলে আমরা এটা ১ম এ কাজ করি না। আমরা ইনফিনিটিটা সবার লাস্টে কাজ করি। সো আমি -c তে চলে যাচ্ছি। এইটা হচ্ছে আমার জেড অক্ষ। আর জেড অক্ষকে -c তে কাট করেছে। সো নিচের এই বিন্দুটা হচ্ছে জেড অক্ষ। এরপরে আমরা কাট পয়েন্ট ২ টাকে কানেক্ট করব। সো এই হাফ a আর -c টাকে আমরা এভাবে কানেক্ট করে ফেলব। এরপরে আমরা ইনফিনিটিটা নিয়ে কাজ করব। যেহেতু ইনফিনিটি আসছে y অক্ষের জন্য সেহেতু আমরা কি করব? উপরের এন্ড থেকে y অক্ষের প্যারালাল একটা লাইন টানবো। নিচের এন্ড থেকে y অক্ষের প্যারালাল লাইন টানবো। এরপর যদি আমরা এটাকে কানেক্ট করে দেই, এই যে একটা সারফেস পাওয়া যাচ্ছে এখানে বাঁকা বা হেলানো ইনক্লাইনড, এই সারফেসটাই হচ্ছে আমার 2, 0, -1 সারফেস। সো ফার্স্ট অংশটা করা শেষ কোয়েশ্চেনের। এবার ডিটারমাইন দ্য প্লেনার ডেনসিটি পার্টে আমরা যাব। তো প্লেনার ডেনসিটি বের করার সময় যেহেতু আমাদের অ্যাটম কাউন্ট করতে হয় এবং আমরা শুধুমাত্র সেই অ্যাটম গুলাই কাউন্ট করি যাদের সেন্টার হচ্ছে এই প্লেনটার উপর আছে। তাই এটা একটু ভালো করে বোঝা দরকার যে এই প্লেনটার উপর কোন, কোন অ্যাটমের সেন্টার আছে। সো আমি প্লেনটাকে আলাদা করে একটু এখানে যদি আঁকি, এই নিচে কর্নারে ও টাচ করেছে। সো কর্নারের ২ টা অ্যাটমের সেন্টার অবশ্যই ওর উপরে পড়বে। আচ্ছা। আর উপরে ও মাঝখানে এসে কাট করেছে। সো অন্যান্য কোনো কর্নার অ্যাটম টাচ করবে না। আমাদের কনসার্ন হচ্ছে এই সেন্টারের যে অ্যাটমটা আছে এইটা সেন্টারটা কি এই সারফেসটার উপর থাকবে কি থাকবে না। আচ্ছা। তো এই জিনিসটা আমরা একটু খেয়াল রাখবো সবসময় প্লেনার ডেনসিটির ক্ষেত্রে। যদি এরকম হয় যে বডি সেন্টার্ড, তাহলে এই যে মাঝখানের যে বডি অ্যাটমটা আছে এটার সেন্টার কেবলমাত্র তখনই প্লেনের উপরে থাকবে যখন প্লেনটা একটা কর্নার থেকে ডিরেক্ট আরেক কর্নারে যাবে। অর্থাৎ প্লেনটা এই মাথা থেকে শুরু হয়ে কোনাকুনি এই মাথায় যাবে। এভাবে থাকতে পারে। অথবা এই কর্নার থেকে শুরু করে কোনাকুনি এই কর্নারে আছে। এইরকম যদি থাকে
অথবা এই যে এইখান থেকে শুরু হয়ে প্লেনটা কোনাকুনি এই দিকে চলে আসছে। অর্থাৎ একেবারে একটা কর্নার অ্যাটম থেকে আরেকটা কর্নার অ্যাটমে যদি প্লেনটা থাকে, কেবলমাত্র তখনই সারফেসের উপরে সেন্টারটা থাকবে। আদারওয়াইজ সেন্টারটা থাকবে না। অর্থাৎ সেন্টার না থাকার অর্থ হচ্ছে আমি এটা কাউন্ট করব না। আর ফেইসের ক্ষেত্রে কেবলমাত্র যদি সারফেসটা ফেইসের উপরে হয়, তাহলেই সেন্টার থাকবে। আদারওয়াইজ সেন্টার থাকবে না। আবার অন্য একটা ওয়ে হতে পারে, যেমন এভাবে যদি আমি একটা সারফেস কল্পনা করি, মাঝখান দিয়ে চলে গেছে এরকম একটা সারফেস। এই সারফেসের কিন্তু লাইনের উপরে এই যে সেন্টারটা পড়ছে। এইরকম কেসে সেন্টারটা প্লেনের উপরে থাকছে। অর্থাৎ আমাদেরকে একটু ফেস সেন্টার্ড এবং বডি সেন্টার্ড অ্যাটম গুলাতে বিভিন্ন রকম প্লেন এঁকে একটু অভ্যস্ত হতে হবে যে কোন কেসে অ্যাটমের সেন্টারটা প্লেনের উপর থাকছে আর কোন কেসে থাকছে না। তাহলে আরকি এক্সাম হলে যেকোনো প্লেন আসলেই আমরা এটা অ্যাকর্ডিংলি অ্যান্সার করতে পারব। তাহলে আমরা আমাদের ম্যাথ প্রবলেমটায় চলে আসি। যেহেতু এটা এক কর্নার থেকে আরেক কর্নারে যাচ্ছে না, মাঝামাঝিতে এসে কাট করেছে, তাহলে সেন্টার অ্যাটমটা আমরা এখানে ধরব না। তাহলে আমরা এখানে কেবলমাত্র ২ টা অ্যাটম পাচ্ছি এবং এটার কন্ট্রিবিউশন হচ্ছে 1/4 আর এটার কন্ট্রিবিউশন হচ্ছে 1/4। তাহলে নাম্বার অফ অ্যাটম সেন্টার্ড অন দ্য প্লেন হচ্ছে গিয়ে 1/2। আর এই সারফেসটার এরিয়া আমাদের লাগবে। তো এই সারফেসের এই লেংথটা হচ্ছে y অক্ষের প্যারালাল। সো এটা হচ্ছে b। আর এই লেংথটা হচ্ছে গিয়ে একটা অতিভুজ। অতিভুজটা কোন ত্রিভুজে? এইখানে হাফ a আর এই বরাবর হচ্ছে c। এই ত্রিভুজটার অতিভুজ এটা। সো আমরা যদি √a/2 হোল স্কয়ার প্লাস c স্কয়ার করে ফেলি, তাহলেই আমরা হচ্ছে গিয়ে এই আদার লেংথটা পেয়ে যাব এবং তারপরে আমরা জাস্ট কি করব, যেখানে ক্যালকুলেশন দেখানো আছে, ছবিটা আরকি উল্টা করে আঁকা আছে এখানে। সো তারপরে আমরা এই যে ফর্মুলাটা আছে আমাদের প্লেনার ডেনসিটির, সেখানে ইনপুট দিয়ে দিব। দেন আমাদের অ্যান্সার চলে আসবে। সো এরকম একটা ম্যাথ আমাদের থাকবেই এক্সামে, যেখানে হচ্ছে গিয়ে ইদার লিনিয়ার ডেনসিটি অথবা প্লেনার ডেনসিটি বের করতে দিয়েছে অ্যালং উইথ কনস্ট্রাকশন। আচ্ছা। প্লেনার ডেনসিটির টপিকটুকু যতটুকু পড়ালাম, এখানে কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে আনমিউট করে করতে পারো। আচ্ছা, যদি কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা আমাদের নেক্সট টপিকে মুভ করি। লিনিয়ার ডেনসিটির ম্যাথটা তো আমরা লাস্ট ক্লাসে করেছি। সো এটা আমাদের ডান। আ আমাদের আর অল্প একটু টপিক এরপরে আছে, যেখানে আমরা পলিক্রিস্টালাইন নামে একটা আইডিয়া শিখব। যে আমরা সো ফার ইউনিট সেল সম্পর্কে পড়েছি। একটা ইউনিট সেলের একটা পয়েন্ট আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারি, অথবা একটা বিন্দু থেকে আরেকটা বিন্দু পর্যন্ত যে ক্রিস্টালোগ্রাফিক ডিরেকশন, সেটা আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারি। তারপরে যেকোনো একটা প্লেন একটা ইউনিট সেলের ভিতরে কিভাবে আইডেন্টিফাই করতে পারি, এই টপিকগুলো আমরা শিখেছি। সো এখন অনেকগুলা ইউনিট সেল যখন পাশাপাশি এরেঞ্জ হয়, তখন আমরা সেই বড় ইউনিট সেলের ক্লাস্টারটাকে বলি সিঙ্গেল ক্রিস্টাল। যদি ইউনিট সেলগুলো এভাবে পারফেক্টলি এরেঞ্জ হয়, তখন সেটাকে সিঙ্গেল ক্রিস্টাল বলি। এখন আমরা জানি যে পারফেকশন আসলে ন্যাচারালি ইজিলি তৈরি হয় না। সো সিঙ্গেল ক্রিস্টাল অ্যাকচুয়ালি ন্যাচারালি খুব বেশি দেখা যায় না। এটা আর্টিফিশিয়ালি প্রোডিউস করে তাই। ন্যাচারালি যেটা দেখা যায় বেশি সেটা হচ্ছে পলিক্রিস্টালাইন। পলিক্রিস্টালাইন ম্যাটেরিয়াল কি? যে ইউনিট সেলগুলা ক্লাস্টার হয়ে সিঙ্গেল ক্রিস্টাল বানাবে। বানিয়ে একটা বিরাট বড় ম্যাটেরিয়ালের চাঙ্ক তৈরি করবে, যেটা হবে অ্যাকচুয়ালি একটা পলিক্রিস্টাল। অর্থাৎ এখানে ৩ টা ইউনিট সেল সুন্দরভাবে পারফেক্টলি অ্যালাইন আছে। আবার এইখানে আমি আরো ৩ টা ইউনিট সেল আঁকলাম, যারা হচ্ছে গিয়ে একটা আরেকটার সাথে পারফেক্টলি অ্যালাইন আছে। সো এইটা একটা সিঙ্গেল ক্রিস্টাল 1, এটা একটা সিঙ্গেল ক্রিস্টাল 2। কিন্তু এরা ২ জন দেখো আবার পারফেক্টলি অ্যালাইন নাই। একজন আরেকজনের থেকে একটু বাঁকাভাবে আছে। এরা হচ্ছে এভাবে আছে আর এরা হচ্ছে একটু বেঁকে গেছে। সো এই যে একটা সিঙ্গেল ক্রিস্টাল আরেকটা সিঙ্গেল ক্রিস্টাল থেকে একটু বেঁকে গেছে। সো এই কারণে এরা ২ টা আলাদা এন্টিটি হিসেবে চিন্তা করা যায় এবং এরা ২ জন যখন একটা ক্রিস্টাল স্ট্রাকচার এ থাকছে, তখন সেই ক্রিস্টাল স্ট্রাকচারটা পলিক্রিস্টাল হয়ে যাচ্ছে। আমরা পলিক্রিস্টালের একটা ফরমেশন প্রসেস আছে, এটা একটু শিখব উইথ প্রপার স্কেচ অ্যান্ড
ডেসক্রিপশন যে কিভাবে হচ্ছে গিয়ে অনেকগুলো সিঙ্গেল ক্রিস্টাল মিলে পলিক্রিস্টাল বানায়। যেমন ধরো একটা ম্যাটেরিয়াল সে লিকুইড ফেজ এ আছে। এই গ্রিন অংশগুলো হচ্ছে তার লিকুইড ফেজ এবং সেখানে আস্তে, আস্তে সে সলিড হচ্ছে। তো সলিড হওয়ার ইনসিডেন্ট টা হয় বিভিন্ন পয়েন্টে ও সলিডিফিকেশন শুরু করার মধ্য দিয়ে। অর্থাৎ এখানে মোটামুটি ৭ টা সাইটে সলিডিফিকেশন শুরু হয়েছে। প্রত্যেকটা সাইটে কি হবে? অ্যাটমগুলো সুসজ্জিতভাবে এরেঞ্জ হবে এবং একটা করে সিঙ্গেল ক্রিস্টাল তৈরি করবে। এবং উইথ টাইম এটা আরো সলিডিফাই হবে এবং এই প্রত্যেকটা সিঙ্গেল ক্রিস্টালের শেপ আরো বাড়বে। যেমন এটা ১ নম্বর, এটা ২ নম্বর ক্রিস্টাল চিন্তা করলে এখন ১ নাম্বার আর ২ নাম্বার ক্রিস্টালটা আরো বড় হয়ে গেছে। আরো অনেক ইউনিট সেল এখানে আশেপাশে এসে যোগ দিয়েছে। এবং এভাবে বড় হতে, হতে একটা সময় দেখা যাবে কি ওদের মাঝখানে আর কোনো স্পেস নাই এবং এরা একজন আরেকজনকে মিট করতেছে। যেমন এখানে আবার ১ আর ২ নম্বরটা যদি আমরা দেখি, ১ এবং ২ হচ্ছে গিয়ে এরকম একটা বাউন্ডারি লাইন বরাবর মিট করতেছে। এ এই একেকটা সিঙ্গেল ক্রিস্টালকে আমরা গ্রেইন বলে থাকি এবং ওরা যেই বরাবর মিট করছে এই যে একটা লাল কালারের ট্রেস লাইন এটাকে আমরা গ্রেইন বাউন্ডারি বলে থাকি। সো এই গ্রেইন বাউন্ডারিতে দেখা যায় কি যে আলোর নিয়মিত প্রতিফলন হয় না এবং এই কারণে মাইক্রোস্কোপের নিচে এই গ্রেইন বাউন্ডারি বরাবর এরকম ডার্ক স্পট দেখা যায়। দেখো এখানটায় যেরকম লাইন ট্রেস করেছি এখানটাও ঠিক সেরকম একটা ডার্ক স্পট দেখা গেছে। সো এইভাবে আমরা হচ্ছে গিয়ে দেখতে পাই যে পলিক্রিস্টালাইন ফর্ম করে থাকে এবং হচ্ছে গিয়ে যেকোনো ক্রিস্টাল স্ট্রাকচার ইউজুয়ালি পলিক্রিস্টালাইন হিসেবেই তৈরি হয়ে থাকে এবং আমরা চাইলে এটা মাইক্রোস্কোপ দিয়ে দেখতে পারি। আচ্ছা। এরপরে আমরা একটু একটা ম্যাথ শিখবো যেখানে হচ্ছে গিয়ে আমরা দেখব যে কিভাবে আমি একটা ক্রিস্টাল স্ট্রাকচারকে আইডেন্টিফাই করতে পারি এক্সপেরিমেন্টালি সেই ওয়েটা। এক্সপেরিমেন্টালি আমরা এক্সআরডি টেস্ট বা এক্স-রে ডিফ্রাকশন টেস্ট দিয়ে আইডেন্টিফাই করে থাকি যে এটা কি ধরনের ক্রিস্টাল। আ যেহেতু একেকটা ক্রিস্টালের মধ্যে একেকভাবে অ্যাটম ওরিয়েন্টেড থাকে, একেকটা এলিমেন্টের উপর ভিত্তি করে অ্যাটমের ডাইমেনশন চেঞ্জ হয়ে থাকে। সেহেতু দেখা যায় কি আমি যদি ওই ক্রিস্টাল স্ট্রাকচারটার উপরে এরকম হলো গিয়ে এক্স-রে বিম হচ্ছে গিয়ে ফেলি, তাহলে ডিপেন্ডিং অন ওদের যে স্পেসিং ও হচ্ছে গিয়ে ডিফ্র্যাক্টেড হয় বা অপবর্তন হয়। এবং এই অপবর্তন কোণটা মেজার করার মধ্য দিয়ে আমরা বুঝতে পারি যে কোনটা কোন ক্রিস্টাল। তো এই অপবর্তন কোণটা মেজার করার জন্য আমরা একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা ইউজ করি যেটাকে আমরা বলছি ব্র্যাগস ল। তো ব্র্যাগস লটা হচ্ছে কি n lambda equals to 2 DHKL sin theta। তো এটার মধ্যে কোনটা কি সেটা যদি একটু বুঝি। n হচ্ছে গিয়ে তোমার অর্ডার অফ ডিফ্রেকশন। আমরা আগে পড়তাম এততম অবম, এততম চরম সেটা। ল্যামডা ওয়েভলেংথ অ্যাজ ইউজুয়াল। এখানে যে থিটা অ্যাঙ্গেলটা দেখা যাচ্ছে এইটা আমাদের ডিফ্রেকশন অ্যাঙ্গেল না। এটা হচ্ছে ডিফ্রেকশন অ্যাঙ্গেলের হাফ। সো এটা টুয়াইস হচ্ছে ডিফ্রেকশন অ্যাঙ্গেল। এটা একটু খেয়াল করব। এরপর DHKL বলে একটা টার্ম আছে। এটা হচ্ছে ইন্টারপ্ল্যানার স্পেসিং। অর্থাৎ আমি একটা প্লেন থেকে আরেকটা প্লেনের যে ডিসট্যান্সটা দেখতে পাচ্ছি, সেটাকে আমরা বলতেছি ইন্টারপ্লেনার স্পেসিং। এই DHKL এর ভ্যালুটা আবার আমরা আরেকটা ফর্মুলা দিয়ে নিয়ে আসি, যেখানে একটা টার্ম আছে A। A হচ্ছে গিয়ে আমার ল্যাটিস প্যারামিটার অর্থাৎ আমার যে লেন্থটা আছে বাহুর দৈর্ঘ্য সেটাকে মিন করে। আর HKL হচ্ছে এই যে মিলার ইনডেক্স দিয়ে আমরা প্রকাশ করি একেকটা প্লেনকে, সেই ইনডেক্সের একেকটা ভ্যালু। তো এটার ম্যাথগুলো মোটামুটি স্ট্রেইট ফরওয়ার্ড। যেমন এখানে একটা ম্যাথ আছে। তোমাকে একটা বিসিসি আয়রনের জন্য ইন্টারপ্লেনার স্পেসিং অর্থাৎ DHKL ক্যালকুলেট করতে দিয়েছে আর ডিফ্রেকশন অ্যাঙ্গেল টুয়াইস থিটা ক্যালকুলেট করতে দিয়েছে। সো DHKL এর জন্য আমার ভ্যালু লাগবে A আর HKL এর ভ্যালু এখানে দেয়া আছে যে প্লেন হচ্ছে 2 to 0 তাহলে H হচ্ছে 2, K হচ্ছে 2, L 0 আর ল্যাটিস প্যারামিটার বা A এর ভ্যালু দেয়া আছে 0.2866 ন্যানোমিটার। সো আমরা যদি ভ্যালুগুলা ডিরেক্ট ইনপুট দেই আমরা DHKL এর ভ্যালু পেয়ে যাব। স্ট্রেইট ফরওয়ার্ড ম্যাথ। আর সেকেন্ডলি তোমাকে জিজ্ঞেস করেছে ডিফ্রাকশন অ্যাঙ্গেল। সো তোমাকে n lambda equals to 2DHKL sin theta এই ফর্মুলাটা ইউজ করতে হবে। সো এখানে আমাদের n এর ভ্যালু দেয়া আছে অর্ডার অফ ডিফ্রাকশন 1, ল্যামডার ভ্যালু দেয়া আছে ওয়েভলেংথ, DHKL এর ভ্যালু মাত্র বের করেছি। সো আমরা এটা সাইড চেঞ্জ করে থিটার একটা ভ্যালু পাবো এবং এগেইন রিমাইন্ডার ডিফ্লেকশন অ্যাঙ্গেল হচ্ছে টুয়াইস থিটা। সো অ্যান্সারটাকে টুয়াইস করে নিতে হবে। সো এই মোটামুটি স্ট্রেইট ফরওয়ার্ড একটা ম্যাথ। এটা দিয়ে নানা রকম ভাবে ম্যাথ আসতে পারে। সো আমাদের
মোটামুটি ক্রিস্টাল নিয়ে যেটুকু পড়াশোনা করার কথা ছিল মিডের আগে শেষ। তো লাস্টলি একটা স্লাইড আছে যেখানে আমরা ক্রিস্টাল ছাড়াও যে আমাদের আরো স্ট্রাকচার আছে সেটাকে আমরা বলে থাকছি নন ক্রিস্টালাইন সলিড বা অ্যামরফাস সলিড। একই ম্যাটেরিয়ালের ক্রিস্টাল এবং নন ক্রিস্টাল সিচুয়েশন থাকতে পারে। যেমন সিলিকন ডাইঅক্সাইড বা কোয়ার্টজ বলি আমরা যেটাকে। এটা যদি ক্রিস্টালাইন থাকে তাহলে এরকম একটা হেক্সাগোনাল প্যাটার্ন দেখা যায়। আর যদি এটা নন ক্রিস্টালাইন হয়ে যায় তখন এটার মধ্যে কোনো সিগনিফিক্যান্ট প্যাটার্ন দেখা যায় না। একেকটা এটম একেকটা ওরিয়েন্টেশন এ থাকে। সো এই আমাদের মিডের আগ পর্যন্ত সিলেবাস লেকচার 1 থেকে শুরু করে লেকচার 7 পর্যন্ত ২ টা স্লাইড আছে। সো এই ম্যাটেরিয়াল সবটুকুই থাকবে তোমাদের মিডের সিলেবাসে। তোমাদের মিডের মার্কস ডিস্ট্রিবিউশনটা হচ্ছে গিয়ে 60 মার্কসের একটা এক্সাম হবে। এর মধ্যে 36 মার্কস থাকবে ম্যাটেরিয়ালস পার্ট থেকে এবং 24 মার্কস থাকবে হচ্ছে গিয়ে এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি পার্ট থেকে। তো আমরা ক্লাসে যা টপিকস কভার করলাম সেগুলা দেখবা। কিছু স্যাম্পল প্রবলেম দেয়া আছে। স্পেশালি থিওরির জন্য কিরকম থিওরিটিক্যাল কোয়েশ্চেন হতে পারে সেখান থেকে দেখবা। মেইনলি ম্যাথমেটিক্যাল প্রবলেমই থাকবে। অল্প কিছু থিওরিটিক্যাল কোয়েশ্চেন থাকবে। সো ওগুলো একটু দেখে আসবা। এই হলো গিয়ে আমাদের মিড পর্যন্ত কথাবার্তা। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে ইউ ক্যান আস্ক, আদারওয়াইজ আমাদের ক্লাস আজকের মতো শেষ। ম্যাম 36 এর মধ্যে ম্যাথে কতটুক থাকবে, ম্যাথের মার্ক? আ ম্যাথের ম্যাথটা মেক্সিমামই ম্যাথমেটিক্সই থাকে। তুমি একটু যদি লাস্ট টার্মের মিড টার্মের কোয়েশ্চেনটা দেখো, লাস্ট টার্মে 60 মার্কসের মিড টার্ম হয়েছিল তাহলে তুমি একটা আইডিয়া পাবে। আ আর কারো কোনো জানার কিছু আছে? কেউ কিছু বললে শুনতে পাচ্ছি না। আচ্ছা, হয়তো কারো কিছু বলার নাই। তাহলে একটু তোমরা যারা ক্লাস করেছো তোমাদের আইডিটা চ্যাট বক্সে দিয়ে দিবা। আমি হচ্ছে গিয়ে ১ মিনিট পরে মিটিংটা এন্ড করে দিব। সালাম